আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমাদের সামনেই কেমিস্ট্রি এক্সাম। আর কেমিস্ট্রি এক্সামে তোমরা যাতে ভালো করো এইটার জন্য আমরা একটা গাইডলাইন সেশনের আয়োজন করেছি। তো তোমরা কিভাবে করে সামনে তোমরা যদি পড়াশোনা করো যাতে করে তোমাদের এই দুইটা পরীক্ষা তোমরা আশানুরূপভাবে করে ভালো ফলাফল আনতে পারো এই দুইটা পরীক্ষায়। তো সেটার জন্য আমি এবং হিমেল ভাইয়া তোমাদের একটা গাইডলাইনের আয়োজন করেছি যে আমরা যেই নির্দেশনা দিব এই অনুযায়ী যদি তোমরা পড়ালেখা করো আমরা আশা করি তোমরা ভালো করবা। তো এক এক করে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, কোন কোন টপিকগুলো তোমাদের ইম্পর্টেন্ট এবং সামনে তোমাদের কোনগুলো আগে পড়লে তোমাদের জন্য এই বন্ধে ভালো হবে সেটা তোমাদেরকে আমরা জানাবো। প্রথমে তোমাদেরকে হিমেল ভাইয়া বলবে যে সামনের যে দিনগুলো আছে এই দিনগুলোতে কোন দিন কোন মানে কোন পেপার অথবা কোন চ্যাপ্টার পড়লে আসলে ভালো হবে সেটা নিয়ে একটু হিমেল ভাই ব্রিফলি আলোচনা করবেন। ওকে, দেখো তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা কিন্তু 20 তারিখ আর সেকেন্ড পেপার হচ্ছে তোমার 22 তারিখ। অর্থাৎ সেকেন্ড পেপারের আগে মাত্র তুমি কিন্তু একদিন বন্ধ পাচ্ছ, আর ফার্স্ট পেপারের আগে কিন্তু একটা তোমার 6 দিনের একটা বন্ধ আছে। তো আমি তোমার জায়গায় হলে যে কাজটা করতাম, আজকে অর্থাৎ 14 তারিখ আর 15 তারিখ আমি কিন্তু সেকেন্ড পেপারের জন্য ইনভেস্ট করতাম। 16, 17, 18, 19 ওই 4 দিন কিন্তু হচ্ছে আমি ফার্স্ট পেপারের জন্য তোমার হচ্ছে আমি মানে রাখতাম টাইমটা। তো তুমি যেটা করতে পারো, আমার কাছে যেটা মনে হয় যে আজকে আর কালকে তুমি জৈব রসায়নটা পড়ে ফেলো। কারণ একটা জিনিস কি, তোমার সেকেন্ড পেপারে জৈব রসায়নটা কিন্তু প্রাণ, মানে জৈব রসায়নে তোমার এমসিকিউর জন্য যেমন লাগবে, সিকিউর জন্য কিন্তু তোমার লাগবে। আর এখান থেকে আনসার করাটা কিন্তু অনেকটাই সহজ যদি তোমার একটু পড়া থাকে। তো আজকে আর কালকে আমার পরামর্শ থাকবে তুমি জৈব রসায়ন পড়ো। বাকি 4টা দিন অর্থাৎ তুমি এমন হইতে পারে যে প্রথম দিন একটু গুণগত দিয়ে শুরু করলা, কারণ ওই গুণগত রসায়নটা আমরা সবাই পড়ি, ইজি জিনিসটা। এরপরে ধরো তুমি মোলের পর্যাবৃত্ত পড়লা, কারণ এটা একটু ডিফিকাল্ট অন্য চ্যাপ্টারের তুলনায় ফার্স্ট পেপারের। আর লাস্টের দিনগুলো তুমি রাসায়নিক পরিবর্তন আর হচ্ছে তোমার ওই যে কর্মমুখী রসায়ন পড়লা। এইভাবে করে তুমি তোমার প্রিপারেশন প্ল্যানটা সাজাতে পারো আর কি। ভাই, তো জৈব রসায়নের কোত্থেকে কিভাবে পড়বে? আচ্ছা, জৈব রসায়নের পড়ার জন্য তোমাদের কিন্তু আমাদের ওয়ান শট প্লে লিস্টগুলো আছে, বা তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো। তবে আমাদের একটা সাজেশন থাকবে, তোমরা প্রথমত এই সময় তোমাদের স্লাইডের যে পিডিএফটা যেটা থাকে সেটা দেখে তোমরা রিভিশনগুলো দাও। যেই জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে সেই জায়গাতে ক্লাসের ওই অংশটুকু তুমি দেখে নাও, কারণ এই সময়টাতে পুরা ক্লাসটা আবার করে তোমাদের জন্য রিভিশন দেওয়াটা একটু ডিফিকাল্ট হতে পারে। তবে যদি পড়াশোনা মনে করো ওই চ্যাপ্টারে অনেক কম থাকে তাহলে 2x স্পিডে ক্লাসটাও পুরাটা করে নিতে পারো। সেই ক্ষেত্রে জৈব রসায়নের ক্ষেত্রে কিন্তু তোমাদের ইমেল ভাইয়ারও ওয়ান শট আছে, আমারও ওয়ান শট আছে, তোমরা দেখে নিতে পারো। অথবা যারা এফআরবিতে ছিল এফআরবির ক্লাসগুলোও তোমরা ফলো করতে পারো, এইটা তোমাদের চয়েসের উপরে। আর এরপরে আমরা যেহেতু ফার্স্ট পেপারের কথা বললো হিমেল ভাইয়া, তো হিমেল ভাইয়ার কথা অনুযায়ী আমরা যদি শুরু করি যে ফার্স্ট পেপারে গুণগত রসায়ন তুমি কিভাবে করে পড়বা সেটা দিয়ে আমরা শুরু করব এখন। তো প্রথমেই আমাদের হিমেল ভাইয়া জিনিস বলি যে আমাদের এই পোস্টের কমেন্টে কিন্তু তুমি সবগুলা এই যে আমাদের ওয়ান শটের যে প্লেলিস্টগুলো বলছি সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। এই তোমাদের কিন্তু সাজাই দেওয়া হচ্ছে কমেন্টের মধ্যে, কেমন? তো তুমি এখান থেকে দেখে করতে পারো। বাট ওই প্রথমে ভাইয়া কিন্তু বললো আগে স্লাইডটা পড়বা, যেখানেই বুঝবা না সেখানে কিন্তু তুমি ক্লাসটা দেখবা আর কি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে গুণগত রসায়নের আমরা যেটা করছি যে প্রতিটা চ্যাপ্টারেই কোন কোন টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা তোমাকে একটু বলার চেষ্টা করছি। আর হলো যে আমরা ওই দেখাই দিই টপিকগুলো কি কি আছে না আছে। জি ওকে, প্রথমে আমরা যদি একদম মধ্যভাবে দেখি একদম টপিকগুলো রাদারফোর্ড ও বোর পরমাণু মডেল, দেন কোয়ান্টাম সংখ্যা, এরপরে বর্ণালী নিয়ে কোয়েশ্চেন আছে, তারপর দ্রাব্যতা নিয়ে কোয়েশ্চেন আছে, আয়ন শনাক্তকরণ। এখন একটু ভেঙে ভেঙে দেখাই যে কোন টপিক থেকে। আচ্ছা, আমি একটা কথা বলি যে এখানে যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের ক্রিয়েটিভ আসবে। জি, মানে এর বাইরের ক্রিয়েটিভ আসে না। এর মধ্যে থেকেও যদি ট্রিপল স্টার দেওয়া যায়, এর মধ্যে থেকেও যদি আমরা দেই, আলটিমেটলি এখানে আমরা দ্রাব্যতা গুণফল সমায়ন প্রভাব এটা ট্রিপল স্টার, একটু ট্রিপল স্টার দিয়ে দিলে ভালো হয়। আমরা ট্রিপল স্টার দিয়ে দিই এটাকে, হ্যাঁ এটার পাশে ট্রিপল স্টার। আর বর্ণালীর প্রয়োগ এটাও ট্রিপল স্টার। বর্ণালী মানে তোমাদের ওই যে বিভিন্ন প্রকারের যে বর্ণালীগুলো আছে, লাইমেন সিরিজ, বামার সিরিজ, হ্যাঁ এইটা থেকে কোশ্চেন আসার। এটাও কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল এবং নীতি, এই তিনটা হচ্ছে তোমাদের ট্রিপল স্টার, মানে এই চ্যাপ্টারের জন্য এখান থেকে তোমাদের ক্রিয়েটিভ আসার সম্ভাবনা বেশি। এখন ভেঙে ডিটেইলে তাহলে দেখাই যে কোন টপিক থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসে, আর এরপরে পালুই ভাই হচ্ছে তোমাদেরকে কি কি সিকিউ আসতে পারে সেগুলোও তোমাদের দেখাই দিবে। আমি যদি ডিসকাস করি যে একটা প্রশ্ন কিন্তু গ নাম্বার কমন থাকে, যারা রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবনা লিখো বা ওই ধরনের প্রবলেম গ নাম্বার আসতে পারে। এরপরে ঘতে আসতে আরেকটা কি আসতে পারে যে বোর পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কোনটা অধিক গ্রহণযোগ্য, এই ধরনের কিন্তু একটা কম্পেয়ার তোমায় করতে বলবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাট এগুলোতে একটা প্রবলেম কি, এই যে ব্যাখ্যামূলক কোয়েশ্চেনগুলোতে ফুল মার্কস পাওয়াটা কিন্তু একটু টাফ। মানে তুমি লিখবা
যদি তুমি মানে মোটামুটি সব পয়েন্ট তুলতে পারো তাহলে তোমার একদম অ্যাকুরেট। বাট ম্যাথ যেগুলো থাকে এগুলোতে কিন্তু একদম ফুল মার্কস তোলা যায়। ওকে, এরপরে এইটা কিন্তু একদম মানে একদম হটস্টার জিনিস। সেটা কি, যে 4টা কোয়ান্টাম সংখ্যার হিসাব করতে বলবো তোমাকে ধরো একটা সোডিয়াম বলবে, সোডিয়ামের 11তম ইলেকট্রনের তোমার 4টা কোয়ান্টাম সংখ্যার মান বের করতে বলতে পারে। আরেকটা জিনিস যেটা কমনলি কোয়েশ্চেন করে, যে 4টা কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা সেটা বের করতে বলতে পারে। তো সেগুলো পালই ভাই কিন্তু তোমাদের সিকিউ দেখাই দিবেই। এরপরে আয়ন শনাক্তকরণের মধ্যে অনেকগুলো আয়নিত আছে, বাট এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো তুমি পড়বা। দেখো এগুলো কিন্তু সবগুলো দেখাচ্ছি সিকিউর জন্য, এমসিকিউর জন্য কিন্তু তোমাকে পুরো চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর এমসিকিউ সবচেয়ে যেটা ভালো দিক, যে 3টা চ্যাপ্টারের ফার্স্ট পেপারের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সেগুলোর এমসিকিউ কিন্তু ভালোই ভাই একটা ওয়ান শট ক্লাসের মাধ্যমে মনে হয় দিয়ে দেয়। মানে চ্যাপ্টার 2 এর একটা ওয়ান শট আছে যেটাতে এমসিকিউ পুরাটা কভার করা হয়েছে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4, মানে মেইন চ্যাপ্টারগুলো দিয়ে দেওয়া হয়েছে। চ্যাপ্টার 5 এর যে ওয়ান শট ক্লাসটা যেখানে তোমার সিকিউ এমসিকিউ দুইটাই কভার করবে, সেইটা তোমাদের হিমেল ভাইয়া আগামীকালকে আপলোড করে দিবে তোমাদের জন্য। ঠিক আছে, তো এই যে সিকিউর জন্য এই দুইটা অম্লীয়মূলক ইম্পর্টেন্ট, আর এগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে পড়বা কেমন। এরপরে যদি আমরা যাই, এরপরে হচ্ছে দেখো এই ফর্মুলাগুলো থেকে না ভালো লেভেলের কোয়েশ্চন থাকে, এগুলো থেকে একটা সিকিউ তুমি পাবাই। এই যে 5টা 6টা ফর্মুলা দেখতেছো, এই যে তোমার ডেল্টা শক্তির শোষিত শক্তির পরিমাণ বের করতে বলে, বা তরঙ্গ একটা শক্তি থেকে আরেকটা শক্তি স্তরে লাফ দিলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে বিকিরণের, অথবা হচ্ছে কোন নাম্বার কক্ষপথে আছে কক্ষপথের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে তোমার হচ্ছে ধরো কৌণিক ভরবেগের সূত্রটা, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের শর্তগুলা, মানে এইখান থেকে না তুমি একটা হচ্ছে কি পাবা, একটা তোমার হচ্ছে সিকিউ তুমি এখানে পাবাই, মানে এই তোমার সূত্রগুলা থেকে। সো এই সূত্রগুলা থেকে যে সিকিউ যেটা আসবে এটা চেষ্টা করবা মাস্ট আনসার করা না, কারণ এখান থেকে কিন্তু ভাইয়া ফুল মার্কস পাওয়া পসিবল আসলে এই ইয়াটা থেকে। আরেকটা জিনিস হচ্ছে যে এটার কিন্তু তোমাদের এখন লিখতে হবে না, কারণ এটা তোমরা পেয়ে যাবে, এটা আমরা পিডিএফটা আমরা দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, এরপরে আরেকটা পেজ যদি ওভারভিউ করি, এরপরে দেখো এরপরে হচ্ছে দ্রাব্যতা থেকে কিন্তু কোশ্চেন আসবে শিওর, বাট কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে দ্রাব্যতা, বা কি ধরনের কোশ্চেন আসতে পারে। একটা টপিক আছে এরকম যে দ্রাব্যতার সাথে তোমার হচ্ছে তাপমাত্রার সম্পর্ক, যে কোনোটার ক্ষেত্রে বাড়ে, তাপহারী দ্রব্য হইলে বা তাপ উৎপাদিত দ্রব্য হইলে কি হবে, বা যদি কোথাও পানি থাকে সেখানে কি হবে, এটা একটা কোশ্চেন আসে। আরেকটা হচ্ছে এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রায় গেলে নিম্ন থেকে উচ্চ যেতে পারো, উচ্চ থেকে নিম্নে আসতে পারো, কি পরিমাণ দ্রব্য কেলাসিত হবে বা কি পরিমাণ দ্রব্য যুক্ত করতে হবে, এই ধরনের কোশ্চেন আসে। সময়ায়ন প্রভাব, এটাতে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেন আরেকটা আছে এই যে দ্রাব্যতা বা দ্রাব্যতা গুণফল, এরকম বের করতে বলতে পারে। আরেকটা অদক্ষেপ পড়বে কিনা, বা এই টপিকটা একটু কম ইম্পর্টেন্ট, যে কোনটা আগে অদক্ষিপ্ত হবে, বাট একবার বোর্ডে আসছিল তাই লিখা হয়েছে। বাট এখানে যদি ইম্পর্টেন্ট আমি বলি তোমাকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা, এই যে এটা, এরপর অদক্ষেপ পড়বে কিনা এটা অনেক ইম্পর্টেন্ট, সময়ায়ন প্রভাবটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাট এই যে কোনটা আগে অদক্ষেপ পড়বে ওগুলো আসলে অত পড়ার দরকার নেই, বাট যদি সময় থাকে তাহলে একটাবার তুমি চোখ বুলাই যাবে। আর আরেকটা জিনিস, এই যে জাল টাকা শনাক্তকরণ, এটা কিন্তু খ নাম্বারে অনেকবার আসছে, সো এটা কিন্তু ভালো করে পড়বা। আর এইগুলা আহ্বান নীতি, হুন্ডে নীতি, পাউলির বর্জন নীতি, এইটা একদম ইজি জিনিস, এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়তেছো, সো এগুলো তুমি একবার রিডিং দিয়ে যাবে তাইলে হয়ে যাবে। ভাই এবার যদি আপনি সিকিউ গুলো একটু দেখাই দিই। ওকে, ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টার 2 এ তোমাদের হিমেল ভাইয়া বললো যে রাদারফোর্ড এবং বোর্ড থেকে কোশ্চেন আসে। তোমরা বিগত সালে কোন টাইপের কোশ্চেনগুলো আসছে এগুলোকে যদি আমরা একটু দেখি যে আসলে কোন টাইপের কোশ্চেনগুলো আসছে আমাদের। এটার প্রথমে দেখো, প্রথমে আমাদের যেই জিনিসটা আসছে এই পাশ থেকেই দেখাই। আচ্ছা, ওকে, দেখো যে এইখানে একটা কমন কোশ্চেন, যে ইলেকট্রন স্থানান্তরের ফলে শোষিত শক্তি বা বিকিরিত শক্তি, মনে করো যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন দিবে তখন তোমার আসবে যে শোষিত শক্তির পরিমাণ নির্ণয়। সেটা কিন্তু ওই যে হিমেল ভাই যে একটা স্লাইড দেখিয়েছে যে ওখানে ফর্মুলা দেয়া ছিল, ওই ফর্মুলার মধ্যেই যে E2 - E1 এর ওই ফর্মুলা থেকেই আছে, তো ওইটা থেকে কিন্তু কোশ্চেন আসে। আবার এই টাইপের কোশ্চেনের মধ্যেই তুমি আরও পাবা যে এই যে রাদারফোর্ডের, মানে এটা তো বোরের পরমাণু মডেল থেকে জিনিসটা আসে, এটা ম্যাথমেটিক্যাল, কিন্তু তোমাদের থিওরিটিক্যাল যদি বলি তোমাকে কি পড়তে হবে, তুমি দেখবা যে এখানে মোটামুটি কোশ্চেন আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা, বোরের পরমাণু মডেল ব্যাখ্যা, কোনটি অধিক গ্রহণযোগ্য, এই যে দেখো কোনটা বেশি ফলপ্রসূ ছিল, বোরেরটা বেশি ফলপ্রসূ কেন, এটা ব্যাখ্যা করতে হবে, এবং এদের সীমাবদ্ধতাগুলো কি কি, এতটুকু জানতে হবে তোমার থিওরির মধ্যে। আলটিমেটলি রাদারফোর্ড বোরের মধ্যে এই থিওরিটুকু তোমাকে জানতে হবে, এই যে উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত মডেলটি ব্যাখ্যা করো। তারপরে তোমার এখানে দেখো, এখানে শক্তির পরিমাণ, মানে এখানে আমরা মূলত যেই কোশ্চেনগুলো আমরা আসলে দেখব এগুলা তোমাদের আমি তো স্লাইড আকারে দিয়ে দিব, তোমরা দেখবা যে এখানে 2 টাইপের কোশ্চেন তোমরা আসলে পাবা, মূলত 2 টাইপের কোশ্চেন। এক টাইপের কোশ্চেন হচ্ছে ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্যাল কোশ্চেনের মধ্যে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যদি যায়
তাহলে কি পরিমাণ শক্তি শোষণ করলো বা বিকিরণ করলো, সেটা বোরের পরমাণু মডেল অনুসারে বিভিন্ন পরিমাণ নির্ণয় করতে দিতে পারে। আরেকটা বিষয় হচ্ছে থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যাল বাদ দিয়ে যদি থিওরিটিক্যালের কথা বলি, তাহলে বোরের পরমাণু মডেল আর রাদারফোর্ডের পরমাণু মডেল, এই দুটার মধ্যে তুলনা কোনটা বেশি গ্রহণযোগ্য এবং কেন গ্রহণযোগ্য, দুইটা সীমাবদ্ধতা কী কী, এইটাই তোমাদের আসলে পরীক্ষায় আসে। আর এইখানেই আমাদের এই পার্টটা পার হইলে আমাদের অন্যতম ট্রিপল স্টার যেটা আমাদের ছিল, এটা কিন্তু আমাদের ট্রিপল স্টার ছিল। এইটাতে আমি অনেকগুলো স্টার দিয়ে দিলাম। কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল নীতি, এগুলো দেখো, এগুলোর মধ্যে কোন জিনিসগুলো এখানে পরীক্ষায় আসে। এই যে তোমাদেরকে বলতেছিল যে ডি শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, ওই যে কোয়ান্টাম সংখ্যার মান হিসাব করে, হ্যাঁ, তোমার ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার বিভিন্ন নীতির মধ্যে আমি বলবো তোমাদের গ বা ঘয়ে নীতির মধ্যে সবচেয়ে বেশি নীতি আসে হচ্ছে পলির বর্জন নীতি, পলি বা পাউলি যেটাই বলো না কেন, পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতি, এইটা নিয়ে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তাহলে দেখো যে সর্বশেষ ইলেকট্রনটি, মানে সবগুলা কোয়ান্টাম সংখ্যা লিখে তোমাকে এই পলির বর্জন নীতিটা সমর্থন করে কিনা এটা দেখাতে হবে, এইটা খুবই বেশি আসে। এরপরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটাও ওই মানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে কোয়ান্টাম সংখ্যাগুলো বের করে দেখাতে হবে। এই যে দেখো বারবার কিন্তু পলির বর্জন নীতি আসছে, যে 20তম এবং 26তমর জন্য পলির বর্জন নীতি সমর্থন করে কিনা। তাহলে এখানে তোমাদেরকে আমি বলবো মোস্ট ইম্পর্টেন্ট, এর ভিতরেও মোস্ট ইম্পর্টেন্ট, মানে কোয়ান্টাম সংখ্যার মধ্যেও মোস্ট ইম্পর্টেন্ট, 4টা কোয়ান্টাম সংখ্যা লিখে, 4টি কোয়ান্টাম সংখ্যা লিখে তোমাকে বলবে চতুর্থ শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো, বা তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পলির বর্জন নীতি। এই পার্টটা থেকে, এই পার্টটার মধ্যে এই দুইটাকে তোমার মিস করা যাবে না। তুমি ঘুরে ফিরে দেখবা, হ্যাঁ এই যে দেখো, এই যে 4টা কোয়ান্টাম সংখ্যা লিখতে পারলে এটা তুমি পেয়ে যাবা, এরকম করে। আহ্বাও নীতি নিয়ে বলছি, এটা তো তোমাদের ক্লাস 9-10-এও ছিল। আহ্বাও নীতির ব্যতিক্রম, এটা তোমরা 9-10-এও পড়ে আসছো। তো সেই জন্য আহ্বাও এবং এই যে দেখো উদ্দীপকের ইলেকট্রন বিন্যাসটি ব্যতিক্রম ধর্মী, এটাও তোমাদের ক্লাস 9-10-এ ছিল। এই যে ক্রোমিয়াম এবং কপারের যে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মী, এই যে দেখো বারবার করে আমাদের কি পলির বর্জন নীতি আসছে। তাহলে তোমাদের এটা ধারণা হয়ে গেল। এইখানে অনেকগুলো কোশ্চেন আমি দিয়েছি, তোমরা এই কয়েকদিনে তোমরা প্র্যাকটিস করে ফেলতে পারো। এরপরে তোমাদের আরেকটা ট্রিপল স্টার পাওয়ার মতো, হ্যাঁ অনেকগুলো স্টার দিয়ে দিলাম, সেটা হচ্ছে বর্ণালী এবং বর্ণালীর প্রয়োগ। এইখান থেকে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে যে তোমার এইখানে দেখো যে কিরূপ বর্ণ সৃষ্টি হয়, মানে কিরূপ বর্ণ সৃষ্টি হয়, এটার জন্য তো তোমাকে সিরিজ জানতে হবে। এবং ওই যে আমরা যে দিয়েছিলাম বইয়ের মধ্যে যে চার্ট আছে, যে কত থেকে কত তরঙ্গ দৈর্ঘ্যটা কি বর্ণ প্রদর্শন করে, সেটা তোমাকে জানতে হবে। এবং ইলেকট্রন স্থানান্তরের ক্ষেত্রে আমরা যখন তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা বের করি, তখন যেই সূত্রটা আছে সেটা কি রিডবার কনস্ট্যান্ট দিয়ে যে সূত্রটা আছে সেটা জানতে হবে, সেটা দিয়ে তোমাকে করতে হবে। তো এই জিনিসগুলো তুমি যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে কিন্তু এই কোশ্চেনে তুমি অ্যান্সার করতে পারবা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে রিডবার কনস্ট্যান্ট দিয়ে যে অঙ্কগুলো আছে এখানে আছে, বোরের আলোকে উৎপত্তি ব্যাখ্যা করো, হাইড্রোজেন বর্ণালী এখানে দেওয়া আছে, হ্যাঁ এরকম বি সিরিজের রেখা দৃশ্যমান হবে কিনা, দৃশ্যমান হওয়ার জন্য আমাদের ওই রেঞ্জের মধ্যে পড়তে হবে, এগুলো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রত্যেকটা জিনিস, এই যে প্যাশন সিরিজের কথা বলা হয়েছে, লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রিজ, এই সবগুলো সিরিজের জন্যই আলাদা আলাদা কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে। সেই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করে তোমরা খুব সহজেই পারবা। আমি জানি যে তোমরা এগুলো করছো, একটু রিভিশন দিয়ে যাবা, তাহলেই হবে। আচ্ছা, তো আমরা এর পরের টপিকে চলে যাই। পরের টপিকটাতে এখানে সবগুলোই একই কোশ্চেন, কিন্তু আমি অনেকগুলো দিয়েছি যাতে করে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও প্র্যাকটিস করতে পারো। তো এখানে আবার ওই যে বর্ণালীর ব্যবহার নিয়েও দেওয়া আছে। বর্ণালীর ব্যবহার কিন্তু অনেক সময় চলে আসে, বর্ণালীর মধ্যে ইউভি রশ্মি এবং আইআর এর ব্যবহার প্রায় সময় চলে আসতে পারে। এরপরে আরেকটা হট টপিক, বলো তো এই হট টপিক সম্পর্কে তোমরা জানো কিনা, সেটা হচ্ছে কি দ্রাব্যতা নিয়ে কোশ্চেন কি আসবে। দ্রাব্যতা নিয়ে মূলত কোশ্চেন আসবে, তোমাকে কেএসপি দেওয়া থাকবে, দ্রাব্যতা গুণফল, তোমাকে বলবে অধকে পড়বে কি পড়বে না, এটা আসবে। এটা ঘ নাম্বারে আসবে। গ নাম্বারে কি আসবে, দ্রাব্যতা নির্ণয় করতে দিতে পারে। আবার অধকে পড়বে কি পড়বে না এটা গ নাম্বারে দিয়ে সময়ায়ন প্রভাবের অঙ্ক ঘ নাম্বারে দিতে পারে, বুঝছো। তো এই জিনিসটা আমরা মনে করি আসবে। আরেকটা জিনিস হয় যে ওই যে কতটুকু অধক্ষেপ পড়লো, যেমন ভাইয়া বলল যে তাপমাত্রা পরিবর্তনের ফলে কতটুকু অধক্ষেপ পড়ছে, কিন্তু মূলত তোমরা দেখবা বিগত সালে এই যে দেখো এই যে কি পরিমাণ অধক্ষেপ পড়লো,
এটাও কিন্তু তোমার কোশ্চেনে আসছিল, গ নাম্বার কোশ্চেনে চলে আসছে, শীতল করলে কি পরিমাণ কেলাসিত হবে। কিন্তু এটার পরিমাণ তুলনামূলক কম, তুলনামূলক কম। তোমার মূলত এগুলো আসবে, মিশ্রিত করলে অধক্ষেপ পড়বে কি পড়বে না, এটা দেখবা যে এইটারই পরিমাণ বেশি। আমি যদি মানে গুরুত্ব যদি দেই বেশি, তাহলে অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে অধক্ষেপ পড়বে কি পড়বে না এই টপিকটায়, কিভাবে করে কেএসপি বা দ্রাব্যতা গুণফল কিভাবে করে নির্ণয় করে সেই টপিকটায়। এবং তারপরে থার্ড ইম্পর্টেন্ট টপিক দ্রাব্যতা থেকে, সেটা হচ্ছে যে কতটুকু অধক্ষেপ পড়লো, সেটা হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তনের ফলে, এটা থার্ড। ফোর্থ পড়বা কি সমান প্রভাব, এতটুকু পড়লেই হয়ে যাবে, দ্রাব্যতা থেকে এতটুকু পড়লেই হয়ে যাবে। কিন্তু 1 নাম্বার মিস করা যাবে না, সেটা কি কেএসপি দেওয়া আছে, কেআইপি বের করে তোমাকে ডিসিশন নিতে হবে অধক্ষেপ পড়বে কি পড়বে না, এটা আসবে। ওকে, তো এইটা হলো দ্রাব্যতা এবং সময়ায়ন প্রভাব। এখানে অনেকগুলো আমি প্র্যাকটিসের জন্য দিয়েছি, তোমরা স্লাইড তো পেয়েই যাবা। আইন শনাক্তকরণের ক্ষেত্রে সাধারণত আমরা শিখা পরীক্ষাটা মানে আমাদের গ বা ঘয়ে আসে না, শিখা পরীক্ষাটা এমসিকিউতে সাধারণত আসে, বা ক হয়ে মাঝে মধ্যে এসিএল ব্যবহার করা বা এগুলো নিয়ে কোশ্চেন আসে। তো এখানে আইন শনাক্তকরণে যেগুলো আসছে সেগুলো তোমরা একটু দেখে যাইতে পারো, সেগুলো কিন্তু আমি এখানে করে দিছি যে কোন কোন জিনিসগুলো আসছে। যে বি পাত্রের অম্লীয় মূলকে শনাক্তকারী পরীক্ষা, অম্লীয় মূলক আছে সালফেট, এটা কিন্তু পরীক্ষায় আসে, হ্যাঁ অম্লীয় মূলক আছে সালফেট। তারপরে এ পাত্রের অম্লীয় মূলক, এ পাত্রের অম্লীয় মূলক হচ্ছে ক্লোরাইড, এটা চলে আসছে। তার মানে যেগুলো আসছে সেগুলোকে তোমরা একবার দেখে নিবা। ধাতব আয়ন, ধাতব আয়ন এখানে আছে কপার, কপারের তুমি শনাক্তকারীটা দেখে নিলা। তো এখানে আমরা যেগুলো যেগুলো দিয়েছি এগুলো যদি তুমি একবার করে দেখে যাও, আমার মতে তোমাদের অনেক বেশি হেল্প হবে, তোমরা পুরোপুরি কমন পাবা। তো আমি যদি একটু সামারি করে ফেলি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সিরিয়ালি যদি আসি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ান্টাম সংখ্যা, 4টা কোয়ান্টাম সংখ্যা বের করে তোমাকে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে হবে, এবং তারপরে 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে বিভিন্ন নীতি বর্ণনা করা, যে আলটিমেটলি পরিবর্জন নীতি সমর্থন করে এটা ব্যাখ্যা করা। এর পরেরটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এইখান থেকে তোমাদের বর্ণালী নিয়ে বিভিন্ন সিরিজ, লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফান, এই সিরিজগুলো বর্ণনা করা এবং কি বর্ণ প্রদর্শন করতেছে সেটা দেখানো এবং এটার ব্যবহার। থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কেআইপি বের করে কেএসপির সাথে কম্পেয়ার করে অধক্ষেপ পড়বে কি পড়বে না। সেকেন্ড ইম্পর্টেন্ট কেএসপি বের করা, বিভিন্ন যুগের কেএসপি বের করা। থার্ড ইম্পর্টেন্ট তোমাদের তাপমাত্রার পরিবর্তন ফলে কি পরিমাণ অধক্ষেপ পড়বে সেটা বের করা। ফোর্থ ইম্পর্টেন্ট যে তোমাদের সময়ায়ন প্রভাব, এই কয়েকটা তোমরা করবা। আর লাস্ট যেটা ছিল আয়ন শনাক্তকরণ, সেখানে অম্লীয় মূলক এবং তোমাদের যেগুলো তোমাদের নেগেটিভ এবং পজিটিভের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের যেগুলো শনাক্তকরণগুলো আছে তার মধ্যে ইম্পর্টেন্টগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি, সেগুলো একবার করে দেখে গেলেই আমি মনে করি যে তোমাদের ক্রিয়েটিভের প্রিপারেশন ফুলফিল হয়ে যাবে। এইবার তোমাদের হিমেল ভাইয়া তোমাদেরকে দেখাবেন যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে অ্যাকচুয়ালি কী কী টপিক তোমাদের আসলে পড়া উচিত, তারপরে আমি আবার রাসায়নিক পরিবর্তনটা দেখাই দিচ্ছি। দেখো, মৌলের পর্যাবৃত্তে আসলে যেটা হয় প্রবলেম, অনেক টপিক হওয়ার কারণে মানে তুমি যদি গুণগত রসায়ন যেটা সবচেয়ে সুবিধা, ধরো গুণগত রসায়নে কেউ ইচ্ছা করলো যে ভাই আমি পুরো গুণগত রসায়ন পড়বো না, তাহলে আমার কি ধরেন আমি শুধুমাত্র হচ্ছে দ্রাব্যতা পড়ে যাব, তাহলে আমি শিওর শট এখান থেকে একটা সিকিউ পাবো কিনা? হ্যাঁ, তুমি শিওর একটা সিকিউ পাবা। বা ধরো এমন হইলো তুমি কোয়ান্টাম সংখ্যা শুধুমাত্র পড়লা, তাহলে তুমি শিওর সিকিউ পাবা কিনা? হ্যাঁ, তুমি একদম শিওরিটি দিয়ে বলা যায় যে ওইখান থেকে একটা সিকিউ আসবে। বাট মৌলের পর্যাবৃত্ত ধর্মের প্রবলেম হচ্ছে এখানে এত বেশি টপিক হওয়ার কারণে তোমার শিওরলি তুমি ধর একটা জিনিস পড়ছো, ওইখান থেকে আসতেও পারে নাও আসতে পারে। বাট আমরা যেটা ধারণা করি যে এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ তোমার থাকবেই, 3টা সিকিউ কিন্তু আসতে পারে। সো এই চ্যাপ্টারটাও কিন্তু ভালোই ইম্পর্টেন্ট। তো আমি যেটা এই জন্য করবো, আমরা এই চ্যাপ্টারের জন্য আলোই আর আমি যেটা করছি, আমরা এখানে কোনো সিকিউ রাখি নাই। আমরা এই চ্যাপ্টারটাতে কি কি টপিক তোমার একটু বেশি করে পড়া লাগবে সেই টপিকগুলো আমরা রাখছি। আর ওই টপিকের তুমি যে আমাদের এফআরবি স্লাইড আছে বা তুমি যেখান থেকে ক্লাস করছো সেখানে স্লাইড থেকে যে সিকিউগুলো সলভ করানো হয়েছে বা যে প্রবলেমগুলো সলভ করানো হয়েছে ওগুলো তোমরা দেখে নিও। তাহলে আমরা একটু টপিকগুলো তোমাকে ধরাই দিই আসলে কি কি টপিক তোমার আসলে এখানে পড়া লাগবে। দেখো, এখানে ফার্স্টে আমরা রাখছি অবস্থান ধাতু এবং জটিল যৌগ। যে অবস্থান ধাতু থেকে কি ধরনের কোয়েশ্চন আসে, যে তোমার প্রথমে জিজ্ঞেস করে কোনটা অবস্থান ধাতু, হওয়ার শর্ত কি, না শর্ত কি। অবস্থান ধাতু কিছু কিন্তু বিশেষ ধর্ম থাকে, ওই যে 5টা ধর্ম, তারা কি কি ওই রঙিন যৌগ গঠন করে কিনা, এরকম কিন্তু কোয়েশ্চন আসে। সো এটা একটু দেখবা। এরপরে জটিল যৌগ, জটিল যৌগ থেকে কি কি কোয়েশ্চন আসে। জটিল যৌগ থেকে যদি তুমি দেখো, জটিল যৌগ থেকে জটিল যৌগের চিত্র আঁকতে বলতে পারে তোমাকে, এটা সংকরণ বের করতে বলতে পারে, এটার নাম বের করতে, নামটা যদি ওই যে এমসিকিউতে আসে
আর চুম্বক ধর্ম বের করতে বলতে পারে, আর জ্যামিতিক গঠন। তো জটিল যৌগ থেকে কিন্তু একটা গ বা ঘ চলে আসা কিন্তু পসিবল, এবং এটা থেকে কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু প্রশ্ন আসতেছে। এরপর যদি যাও পোলার আয়ন, পোলার আয়ন কিন্তু একটা 3 স্টার একটা টপিক। পোলার আয়ন থেকে কিন্তু ভালো লেভেলের কোয়েশ্চেন আসে। পোলার আয়ন থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে বলতে পারে, তোমাকে কয়েকটা যৌগ দিতে পারে, বলতে পারে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম লিখো, বা দ্রাব্যতার ক্রম লিখো, বা তাপীয় স্থায়িত্বের ক্রম লিখো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পোলার আয়ন থেকে আসতে পারে। সো এইগুলো কিন্তু আমাদের যখনই আমরা ক্লাস নিচ্ছি এফআরবিতে বা ওয়ান শট ক্লাসগুলোতে, সবগুলোতে কিন্তু এই টপিকগুলোর বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো পোলার আয়নটা তুমি খুব ভালো করে পড়বা। পোলার আয়ন মানে কিন্তু ফাজানের নীতি, লিখে দাও। জি, পোলার আয়ন হচ্ছে ফাজানের নীতি। ওকে, ওই যে ফাজানের নীতি যেটা আছে, আর এটা কি বাজারের নীতি বলে, বাজারের নীতি। ওকে, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই সংকরায়ন, ওই যে একটা যে জিনিস আছে সেটা হচ্ছে শিওর শর্ট, যদি একটা সিকিউ লাগে সেই টপিকটা হচ্ছে এখানে সংকরায়ন। মানে সংকরায়ন থেকে তোমার কোয়েশ্চন আসবেই। সংকরায়ন থেকে কি ধরনের কোয়েশ্চন আসে দেখো, সংকরায়ন থেকে মাল্টিপল টাইপের কোয়েশ্চন আসতে পারে। সবচেয়ে যেটা কমন বা বেশি আসে সেটা হচ্ছে এরকম যে CH4 এই যৌগের গঠনটা সংকরায়নের আলোকে আলোচনা করো, বা NH3 এই যৌগের গঠনটা সংকরায়নের আলোকে আলোচনা করো। মানে একটা হচ্ছে গঠন জিজ্ঞেস করতে পারে, আরেকটা যেটা জিজ্ঞেস করতে পারে, ধরো 3টা যৌগ তোমাকে দিবে যে CH4, তারপরে ধরো H2O, তারপরে ধরো NH3, এই 3টার মধ্যে বন্ধন কোণের ডিফারেন্স কেন হলো, ওই যে লন পেয়ার বিকর্ষণ, লন পেয়ার বন পেয়ার বিকর্ষণ, ওই BS-EPR থিওরি, এই ধরনের কোয়েশ্চন আসে। এরপরে আরেকটা যেটা কমন কোয়েশ্চন আসে সেটা হচ্ছে এরকম যে 2টা যৌগ দিবে, ধরো NH3 PH3, বলবে এদের মধ্যে ওই যে তোমার বন্ধন কোণের পার্থক্যটা কেন হইলো, তড়িৎ ঋণাত্মকতার এখানে কি ইফেক্ট আছে, এই ধরনের কোয়েশ্চন তোমাকে আসতে পারে। মানে তোমাকে যদি আমি সামারি করি, সংকরায়ন থেকে কোয়েশ্চন আসতে পারে। একটা হচ্ছে এরকম যেটার গঠন চিত্র আঁকতে বলতে পারে, তারপর হচ্ছে এদের সংকরায়নের একটা কম্পারিজন করতে বলতে পারে, এরপর হচ্ছে তোমার বন্ধন কোণের একটা কম্পারিজন করতে বলতে পারে, যে এই টাইপের মধ্যে মোটামুটি তোমার কোয়েশ্চন চলে আসবে। এবং এটা কিন্তু তুমি ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি CH4 এর গঠনটা কিভাবে হয় সেটা যদি একবার শিখে যাইতে পারো, বাই ডিফল্ট তুমি আসলে এই যে BCl3 বলো, NH3 বলো, এটা দুই একটা প্র্যাকটিস করলে বাকিগুলো কিন্তু তুমি এমনিতেই পারবা। কারণ সবগুলো সেম প্যাটার্নে, সবগুলো ইলেকট্রন বিন্যাস লিখতে হয়, পরে উত্তেজিত করে ইলেকট্রন বিন্যাস লিখতে হয়, এরপরে জাস্ট যোগ বিয়োগ করতে হয়। এগুলো আমরা সব দেখাইছি ক্লাসের মধ্যে। সো ওইখান থেকে তুমি আনসার করতে পারো। আর একটা কমন কোয়েশ্চন, মানে এটা দিলে, এটাকে আমি একটু এটাতে 5 স্টার দিব, এটাতে 3 স্টার দেওয়ার সুযোগ নেই, এটা 5 স্টার। এরপর আরেকটা যেটা টপিক আসে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন থেকে। হাইড্রোজেন বন্ধন থেকে একটা কোয়েশ্চন কমন থাকে এবং এটা খ নাম্বারে বেশি আসে, সেটা হচ্ছে H2O আর H2S এর মধ্যে পানির এটা একটা প্রকৃতির তরল হইলো আর একটা গ্যাসীয় কেন, এই ধরনের একটা কোয়েশ্চন কমন আসে। আরেকটা যেটা কোয়েশ্চন আসে যেখানে ধরো NH3 HF, তারপরে তোমার H2O, এগুলার যে হাইড্রোজেন বন্ডের শক্তিক্রম, এটা আবার MCQতে আসে। আর MCQতে আরেকটা জিনিস আসে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের শক্তিক্রম, আরেকটা জিজ্ঞেস করে হচ্ছে গলনাঙ্ক। ওইখানে কিন্তু একটা ঝামেলা আছে, পানির সাথে কিন্তু তোমার HF এর একটা ঝামেলা আছে, এগুলো কিন্তু মনে রাখবা যে পানির কিন্তু গলনাঙ্ক বেশি হয়ে থাকে। সো এগুলো ছোটখাটো জিনিস আসে তোমার, তাহলে হাইড্রোজেন বন্ধন তুমি পড়ে রাখতে পারো। আর এইটাও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে একটা আদ্র বিশ্লেষিত হয়, বলা হচ্ছে CCl4 আদ্র বিশ্লেষিত হয় না কেন, SiCl4 আদ্র বিশ্লেষিত হয়, এই ধরনের কোয়েশ্চন আসে। দেন তুমি যদি যাও যে PCl5 গঠিত হলেও NCl5 কেন গঠিত হয় না, এই ধরনের কোয়েশ্চন কিন্তু কমনলি চলে আসে। দেন হাইড্রেটেড জলীয় দ্রবণে প্রোটন উৎপন্ন করার প্রবণতা, এটা রিসেন্ট টাইমে আসতেছে। এটা কি, ওই যে তোমার হাইড্রোজেন হ্যালাইড থাকে না, HX, ওইখানের মধ্যে মানে কোন ধরো HF, HCl, HI, HBr, কোনটা আগে H+ তৈরি করবে, এই ধরনের একটা কোয়েশ্চন আছে, এটা আমরা সলভ করাইছি। ওকে, সো তুমি এটা একটু দেখে রাখবা। দেন পর্যাবৃত্ত ধর্ম থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়নীকরণ শক্তি এবং ব্যতিক্রমগুলা। এখানের মধ্যে ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো ভালো করে মনে রাখবো। ওই যে বেরিলিয়াম আর বোরনের মধ্যে, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ব্যতিক্রম থেকে কোয়েশ্চন অনেক বেশি আসে। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আয়নীকরণ শক্তি আর গলনাঙ্কের পর্যাবৃত্তিক পরিবর্তন, যে একটা তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে দেখবা বাড়তেছে কমতেছে বাড়তেছে, এরকম একটা হিসাব আছে কিন্তু। সো তৃতীয় পর্যায়ের গলনাঙ্কের যে ক্রমটা সেটা একটু ভালো করে পড়বা। ইলেকট্রন আসক্তির মধ্যে গ্রুপ নাম্বার 17 যেটা আছে, ফ্লোরিন আর ক্লোরিন, এই দুইটা কেন ব্যতিক্রম, এটা কিন্তু কোয়েশ্চন আসে, যে যদিও হওয়া উচিত ফ্লোরিনের বেশি, বাট ক্লোরিনের বেশি হয় কেন, এই ধরনের কোয়েশ্চন কিন্তু আসে। তড়িৎ ঋণাত্মকতা থেকে একটু কোয়েশ্চন কম আসে, বাট তড়িৎ ঋণাত্মকতা থেকে একটা জিনিস অনেক বেশি আসে MCQতে, যে তোমার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7 থেকে কম হইলে সেই যৌগটার প্রকৃতি কি হবে, বা 0.5 থেকে কম হইলে কি হবে, 0 হইলে কি হবে, বা H2 এটা কি ধরনের যৌগ, Cl2 এটা কি ধরনের যৌগ, এই ধরনের কোয়েশ্চন কিন্তু MCQতে থাকে। সো এটা একটু দেখে রাখবা। এরপরে আরেকটা জিনিস জিজ্ঞেস করে NH3 আর PH3 এই দুটার মধ্যে কোনটা অধিক ক্ষারীয় হয়। আর এই যে টপিকটা অক্সাইডের প্রকৃতি, এটা MCQর জন্য যেরকম ইম্পর্টেন্ট, সিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। যেমন কিরকম,
যে তোমাকে বলবে ধরো একটা কার্বন ডাই অক্সাইড দিল, বললে এটা কি ধরনের অক্সাইড, অম্লীয়, ক্ষারীয় নাকি উপধর্মী অক্সাইড, বা কোনটা নিরপেক্ষ অক্সাইড, এদের বিক্রিয়া দেখাও। বিশেষ করে বিক্রিয়া যেটা বলতেছি, বিক্রিয়া তুমি শুধুমাত্র উপধর্মী অক্সাইড যেগুলা, এগুলার বিক্রিয়াটা ভালো করে পড়বা। উপধর্মী অক্সাইড যেটা আছে এইটার বিক্রিয়াটা তুমি ভালো করে পড়বা। বাকিদের বিক্রিয়াটা অত না পড়লেও চলে, বাট উপধর্মী বিক্রিয়া, উপধর্মী যেগুলো আছে সেগুলোর বিক্রিয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। বাট এমসিকিউর জন্য সবগুলো অক্সাইডই, এমসিকিউর জন্য সেটাই জেনে রাখবা যে কোনটা উপধর্মী অক্সাইড, এটা কিন্তু ছড়া আছে বিভিন্ন, ওগুলোর মাধ্যমে তুমি মনে রাখতে পারো। দেন এই টপিকটা বন্ধন সংখ্যা নির্ণয়, এটা আসলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে যে একটা ধরো CAFOR FeCN6 দিচ্ছে, যেখানে বললো যে কয়টা তোমার বন্ধন আছে, বা NH4Cl এখানে কয়টা বন্ধন আছে, কি ধরনের বন্ধন আছে, এই ধরনের কোয়েশ্চেন আসে। আর আরেকটা জিনিস কমনলি আসে 2 নম্বরে, AlCl3 ডাইমার গঠনটা। এটা ডাইমারের মধ্যে ওই যে কেন ডাইমার গঠন করে, বা ডাইমার গঠন করলে এটার আণবিক ভর কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যদি আমি বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সংকরায়ন। এরপরে যদি ইম্পর্টেন্ট যাও সেটা হচ্ছে পোলারায়ন। এরপরের ইম্পর্টেন্ট তোমার হলো যে ধরো জটিল যৌগ। এরপর আস্তে আস্তে কিন্তু আর অক্সাইডও কিন্তু ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, আপনি যদি এই চ্যাপ্টারে 2টা লাইন বলেন। আচ্ছা, হ্যাঁ, এই চ্যাপ্টারে আমার যেটা বলা সেটা হচ্ছে যে এই চ্যাপ্টারটা একটু তোমরা গুছায় পড়বা, কারণ যেহেতু পুরাটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, এইখানে তোমাদের মাথা আওলায় যাওয়ার একটা চান্স আছে। তো সেই ক্ষেত্রে ওই যে ভাইয়া যেটা বললো, সংকরায়ন পড়ার সময় অবশ্যই অরবিটাল চিত্র কিন্তু আঁকা পারতে হবে। অরবিটাল চিত্র যদি না আঁকতে পারো তাহলে কিন্তু গ বা ঘয়ে অ্যান্সার করতে পারবে না। সেকেন্ড হচ্ছে মানে সংকরায়ন বের করা যেমন ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট সংকরায়ন বের করে বন্ধনকোণ বের করা। বন্ধনকোণের কম্পেয়ার কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো এরকম কিছু ইম্পর্টেন্ট টপিক যেমন ফাজানের নীতি দিয়ে বিভিন্ন জিনিস ব্যাখ্যা করা, এটা যদি একবার ফাজানের নীতি বুঝে যাও, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু নিজে নিজেই পারবা। সেইটা আবার গ বা ঘয়ে চলে আসে। হ্যাঁ, মানে সেখানে এই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম থেকে শুরু করে কোনটার দ্রাব্যতা বেশি, কোনটার দ্রাব্যতা কম, কোনটা বেশি পরিমাণে তাপ বা বিদ্যুৎ পরিবাহী, কোনটা বিদ্যুৎ পরিবাহিতা কম। তো এরকম এই জিনিসগুলো যতগুলো আছে এগুলো কিন্তু তোমরা ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করা, এটা কিন্তু তোমাদেরকে পারতেই হবে। আর এরপরের বিষয়গুলো বাকিগুলোর মধ্যে জটিল যৌগের মধ্যে জটিল যৌগের সংকরায়ন, আকৃতি, চৌম্বকত্ব, এই বিষয়গুলো তোমাদেরকে পারতে হবে। আর লাস্টলি আমি যেটা বলবো, হাইড্রোজেন বন্ধনটা একটু পড়ে যাবা। আর যেইটা এইখানে যেগুলো আছে এগুলো ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু তোমাদের এই যে এখানে যেমন আছে যে AlCl3 NH3, এগুলো কিন্তু সবগুলো ব্লক কেমিস্ট্রি। ব্লক কেমিস্ট্রি বিষয়টা বিশাল, কিন্তু এখান থেকে কোশ্চেন আসে খুবই লিমিটেড। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু ভাইয়া তোমাদের দেখাই দিচ্ছে, যে এই যে CCl4 SiCl4 এর আদ্র বিশ্লেষণ, SiCl4 আদ্র বিশ্লেষিত হয়, CCl4 কেন হয় না। অথবা আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে লেখা নাই, যেটা ওই যে বললো ভাইয়া মুখে বললো, যেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো জিনিসগুলো একটু দেখে নিও, ভাইয়া তোমাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছে। আর আমি এবার চ্যাপ্টার 4 নিয়ে বলবো। চ্যাপ্টার 4 তোমাদের হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো আগে আমি একটু বলে নেই যে রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে, আমার এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের যেহেতু ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড আমার একটা ওয়ান শট আছে, সেটা তো তোমার একাডেমিকের জন্য খুব হেল্পফুল এই মুহূর্তে না, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড ওয়ান শটটা যেটা ইউটিউবে আছে। তো আমি চিন্তা করেছি এখানে আমি যেই কোশ্চেনগুলো দিয়েছি এটা ওয়ান শট, মানে তোমাদের এই লাস্ট মুহূর্তে সিকিউ প্রিপারেশনের জন্য, তো এইটা আমি তোমাদেরকে সলভ ক্লাস আকারে দিয়ে দিব কালকের মধ্যে, ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে এটা ক্লাসটা। তো এইখানে যেটা ইম্পর্টেন্ট এক এক করে যদি আমি বলি, এখানে যে টপিকগুলো আছে টপিকগুলোর মধ্যে মূলত কয়েকটা টপিকের কথা আমি একটু এখানে লিখে দিই, যেহেতু স্লাইডটা তোমরা পেয়েই যাবা। টপিকটার মধ্যে প্রথম যেই টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। সেকেন্ড টপিক হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে কেপি কেসি, তাই না, কেসি বা কেপি এই রিলেটেড অনেক কিছু আছে। থার্ড টপিকটা হচ্ছে পিএইচ এবং পিওএইচ। ফোর্থ টপিক হচ্ছে বাফার। আরেকটা টপিক থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে মিশ্রিত দ্রবণের, অ্যাকচুয়ালি পিএইচ এর মধ্যেই পড়ে, কিন্তু মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা বা পিএইচ। তো এইটা আলাদা করে দিলাম কারণ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এই কারণে
এটা একটু আলাদা করে দিলাম। তো এই কয়েকটা টপিক থেকেই তোমাদের আসলে কোশ্চেন আসবে। এইখানে আমি যেই কাজটা করেছি সেটা হচ্ছে যে দেখো তোমাদের এইখানে যেগুলো ক খ এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু এটার একটা ক্লাস নিব, তোমরা পেয়ে যাবা, স্লাইডটা আলাদা করেও পাবা, ক্লাসের সময় পাবা। এগুলো হচ্ছে ক খ এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট প্রথমে সেগুলো। আবার গ ঘ আসে এইরকমের টপিকগুলা দেখো, যেমন এগুলো হচ্ছে ক খ চলে আসতেছে, সাম্যাবস্থা, উভমুখী বিক্রিয়া, এগুলো আসে। সাম্যাবস্থা কোন দিকে গতিশীল, এগুলো ক খতেই বেশি আসে, বৃদ্ধি পায়। লাসাতেলের নীতি, লাসাতেলের নীতি থেকে তোমার খতে আসে অনুধাবনমূলক, আবার আবার ঘতেও আসে। বিভিন্ন কোশ্চেন আসে, দেখো এখনই দেখতে পাবা বিভিন্ন টাইপের কোশ্চেন আসে। লাসাতেলের নীতি লেখো, এটা কতে আসার চান্স বেশি, খতেও আসতে পারে। তাপমাত্রা চাপ বাড়ালে কমালে পরিবর্তন, এটা কিন্তু গ ঘয়ে প্রচুর পরিমাণে আসে। দেখো এটা ঘ নাম্বারে আসছে অনেকবার। এরকম বিক্রিয়া দিয়ে তোমাকে বলবে যে শর্ত লিখো যে বিক্রিয়ার উৎপাদ বাড়বে কেন, কি হিসাব করে, তাপমাত্রা বাড়ালে চাপের প্রভাব কি, তাপমাত্রার প্রভাব কি, এই রকমের কোশ্চেন। এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে লাসাতেলের নীতি। দেখো কতবার আসছে, ঘতে আসছে। তাহলে ঘনমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব আছে, চাপের প্রভাব আছে, এগুলো কিন্তু তোমাদেরকে পারতে হবে। এরপরে কেপি কেসির বিষয়, কেপি কেসি নিয়ে কিছু ক খ এর কোশ্চেন আছে। ভরক্রিয়া সূত্র বিবৃতি করো, যেহেতু এটার আমি তোমাদের ক্লাস আকারেই দিয়ে দিব। তো কেপি এবং কেসি তুমি ক্লাসটা তোমরা টেনে দেখে নিতে পারো, কারণ ক্লাসটা আমি চিন্তা করছি যে এটা 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম 3 ঘন্টার মধ্যেই ক্লাসটা দিয়ে দিব। যারা খুবই দুর্বল, যে তোমরা এই চ্যাপ্টার একেবারেই পারো না, তারা ক্লাস করবা, ওই যে হিমেল ভাইয়া তো বলছি। আর যারা মোটামুটি পারো তারা স্লাইড দেখবা, স্লাইড দেখে যেটা বুঝো না সেটা ক্লাসটা একবার করে চেক করে নিবা। যেহেতু এটার অনেকগুলো রিকোয়েস্ট আসছিল, তাই আমি এটা দিব, আর হিমেল ভাইয়া কিন্তু চ্যাপ্টার 5টা দিবে। এইখানে এই যে এই কোশ্চেনগুলো আসে, সাম্যধ্রুবক শূন্য বা অসীম হয় না কেন, এটার এই বিষয়গুলো। তারপরে চাপের প্রভাব, কেপি নিয়ে অনেক কিছু আছে। আমাদের কেপি কেসির সম্পর্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কেপি কেসির সম্পর্ক বিভিন্ন বিক্রিয়া দিয়ে তোমাদেরকে বলতে পারে যে এই বিক্রিয়ায় কেপি কেসির সম্পর্ক নির্ণয় করো। এই যে দেখো এই গ নাম্বারে বিভিন্ন সময় কোশ্চেনগুলো আসছে, এখানে দিয়ে দেওয়া আছে। আবার তোমার এরপরের ইম্পর্টেন্ট হচ্ছে কেসি নির্ণয়। কেসি নির্ণয় তো অবশ্যই ইম্পর্টেন্ট, কেপি নির্ণয় এরকম ইম্পর্টেন্ট। কেসি আর কেপি নির্ণয় নর্মালি নির্ণয় করা পারতে হবে। তারপরে আরও একটা জিনিস কিন্তু আসে এখানে আমি দিয়েছি যে কেসি আর কেপির মান তো পরিবর্তন হয় না তুমি যদি চাপ দ্বিগুণ করো। তো সেই ক্ষেত্রে বিয়োজন মাত্রার কি পরিবর্তন হইল, সেই রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন আসে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। প্রথমে কিছু কেসি নির্ণয়ের কিছু কোশ্চেন দেওয়া আছে। এই যে বিভিন্ন সৃজনশীলের মধ্যে কেসি নির্ণয়, এই যে দেখো পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রার পরিবর্তন হয় কিনা এটা ব্যাখ্যা করতে বলছে, বিয়োজন মাত্রার সাথে রিলেশন। এই যে কেসি এর মান নির্ণয় করতে বলছে এই বিক্রিয়ায়। এরপরে কেপি রিলেটেড অনেকগুলো কোশ্চেন আছে। কেপির নির্ণয়, নর্মাল কেপি নির্ণয় কোশ্চেন পরীক্ষায় আসে। আবার দেখো এই কোশ্চেনটা দেখো, কেপি নির্ণয়ের এই কোশ্চেনটা দেখো যে 2 অ্যাটমসফিয়ার চাপে প্রারম্ভিক মোল এত দেওয়া আছে, এটা নর্মাল কেপি নির্ণয়। তারপরে কেপির রাশিমালা নির্ণয়, কেপি বা কেসি রাশিমালা প্রতিপাদন করো। দেখো কতবার আসছে, গ নাম্বারে প্রচুরবার, গতেও আসে। এরপরে তোমার কেপি বা কেসি থেকে চাপের পরিমাণ নির্ণয় করা আসতে পারে। কেপি থেকে আসবে চাপের পরিমাণ নির্ণয় করা। তারপরে তোমার অ্যাটমসফিয়ার একটা দেওয়া আছে 10 অ্যাটমসফিয়ার, তারপরে বিক্রিয়া 1.2 অ্যাটমসফিয়ার প্রয়োগ করলে তোমার বিয়োজন মাত্রা কতটুকু পরিবর্তন হবে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসবে। এই যে চাপ যদি তোমার দ্বিগুণ করো বিয়োজন মাত্রা কি পরিবর্তন হবে। তো তোমার তাহলে কেপি কেসির কথা যে বললাম, কেপি কেসিতে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কেপি আর কেসি নর্মালি বের করা। আরেকটা হচ্ছে নিয়ামকগুলো পরিবর্তন করলে কি পরিবর্তন হচ্ছে, যে মনে করো চাপ দ্বিগুণ করছো সেক্ষেত্রে বিয়োজন মাত্রা কি পরিবর্তন হচ্ছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আসতেছে আমাদের পিএইচ। তোমরা জানো যে নর্মাল পিএইচগুলো বের করা পরীক্ষায় কিন্তু চলে আসে। পিএইচ কাকে বলে, পিওএইচ কাকে বলে, এগুলো তো ক খতে আসেই। পিএইচ স্কেল কি, তারপরে বিয়োজন ধ্রুবক কি, পানির আয়নিক গুণফল কি, এগুলো আমরা পড়বো, সমস্যা নেই। যদি তোমাদের রিভিশন দেওয়ার জন্য এগুলো আমি তোমাদেরকে পড়াই দিব। এরপরে কিছু অনুধাবনমূলক কোশ্চেন আসে যে বিয়োজন ধ্রুবকের মান বেশি হলে অ্যাসিডের শক্তির মাত্রা অধিক হয়, এটা ব্যাখ্যা করো। তারপরে অ্যালুমিনার ক্ষেত্রে অম্লত্ব 6, এটা বলতে কি বোঝায়, এরকম যেগুলো কোশ্চেন আসে সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন দেখো এইখান থেকে এই যে পিএইচ পিওএইচ রিলেটেড অনেক কোশ্চেনের মধ্যে তোমার
একটা পাত্র দেয়া থাকে, এই পাত্রের সাথে তোমার প্রথম বলছে কি একটা পাত্রে পিএইচ বের করো, আর একটা হচ্ছে কেপিকেসিতে চলে গেছে। এই মানে সৃজনশীল আসার সময় কি হয়, সৃজনশীল যদি মানে তোমাদের সাধারণত আমরা মনে করি যদি তোমাদের যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, এই চ্যাপ্টারটায় তোমাদের যদি 2টা সৃজনশীল আসে, তাহলে আমি মনে করি তোমাদের একটা সৃজনশীল পুরাপুরি আসবে কেপিকেসি থেকে, আরেকটা সৃজনশীল পুরাপুরি আসবে পিএইচ বাফার থেকে। পিএইচ নির্ণয় করে পর একটা বাফার দিয়ে দিল, এটা তোমার আসার চান্স আছে। তো এইটা একটা বিষয়। এরপরে এ পাত্রের পিএইচ নির্ণয় করো, এগুলো থাকলো। এবং এই বাফার দ্রবণ নিয়ে, বাফার দ্রবণে যেগুলো কোশ্চেন আসতে পারে সেগুলো এখানে দিয়ে দেওয়া আছে বাফার দ্রবণে। তবে এখান থেকে যেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, যেগুলো আসার মতো বিগত সালে। আর আমি এটা যেহেতু ক্লাস নেব সেই জন্য এখানে কিছু বেশি কোশ্চেন দেওয়া আছে। এরপরে তোমাদের লাস্ট যে টপিকে এখানে দেখো, একটু চেক করো, লাস্ট টপিকটা কিন্তু এইখানে মানে সৃজনশীলের ক্ষেত্রে লাস্ট টপিকটা এইটা আমি আসলে মিস করছি। এই জায়গায় দেখো, মিশ্রণের প্রকৃতি এবং ঘনমাত্রা নির্ণয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এইটা তোমাদের পরিমাণগত রসায়নে মানে আসে, এখানেও আসে, মানে দুইটা মানে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটাতেই পাবা। এটা একটা কমন টপিক। মানে এখানেও তোমার পিএইচ নির্ণয় করতে বলে, সাধারণত এখানে পিএইচ পিওএইচ নির্ণয় করতে বলে, দ্রবণের প্রকৃতি নির্ণয় করে পিএইচ নির্ণয় করো। আর পরিমাণগত রসায়নে দ্রবণের প্রকৃতি নির্ণয় করো সাধারণত আসে, বা ঘনমাত্রা নির্ণয় করে, এটা আসে। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের পারতেই হবে। আর এরপরে কিছু অনুধাবনমূলক কোশ্চেন দেওয়া আছে তোমাদের এখানে, এইটা তোমাদের স্লাইডে যুক্ত করা আছে। এবং লাস্ট যেই চ্যাপ্টারটা সেটা তোমাদের হচ্ছে কর্মমুখী রসায়ন। এটা নিয়ে তোমাদেরকে হিমেল ভাইয়া বলবেন, কর্মমুখী রসায়ন নিয়ে। কর্মমুখী রসায়ন যেটা আছে এখানে কিছু আমি তোমাকে দেখাই দিব যে ক খর জন্য তোমার কি পড়তে হবে আর গ ঘর জন্য কি পড়তে হবে। গ ঘর জন্য কিন্তু মোটামুটি তোমরা সবাই জানো গ ঘর জন্য কি পড়তে হবে। যে ভিনেগার যেটা আছে, ভিনেগারের যে ভিনেগার প্রস্তুতি, ভিনেগার কিভাবে তোমার হচ্ছে যে খাদ্য মানে নিরাপত্তা বা খাদ্য সংরক্ষণে ভূমিকা রাখে সেগুলো আমি তোরা তোমাকে দেখাই যে কি কি আসে, কোন কোন টপিক কিভাবে পড়তে হবে। এই যে দেখো, খাদ্য নিরাপত্তা কাকে বলে, এই টপিকটা ওই যে ক এর জন্য লাগে, খাদ্য নিরাপত্তা। দেখা যাচ্ছে খাদ্য সংরক্ষক কাকে বলে, খাদ্য সংরক্ষকগুলো কিন্তু একটু তুমি শিখে রাখবে এমসিকিউর জন্য। ওই যে অনেক সময় আসে যে কোনটা কোনটা কৃত্রিম খাদ্য সংরক্ষক আছে আর কোনটা কোনটা প্রাকৃতিক আছে, কেমন। এবং আরেকটা জিনিসও কিন্তু আছে যে কি দিয়ে আসলে কি সংরক্ষণ করা যায়। এটা কিন্তু আমাদের, তুমি যদি এফআরবি স্লাইডটা দেখো, এফআরবি স্লাইডে কিন্তু আমরা সব দেওয়া আছে আসলে যে কোনটা কোথায় সংরক্ষণে ইউজ করা হয়, ঠিক আছে। দেন বায়ুমুক্তকরণ কি, এগুলো জাস্ট তুমি হচ্ছে যে পড়বা ইয়ার জন্য, কখর জন্য, কেমন। অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভ, ওই যে বললাম কৃত্রিম খাদ্য সংরক্ষক। অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি, কিরেটিং এজেন্ট কাকে বলে, এগুলো হচ্ছে তুমি কখর জন্য পড়বা, ঠিক আছে। আমি তোমাকে গঘর দেখাই, গঘর জন্য ইম্পর্টেন্ট টপিকটা দেখাই জানো। এগুলো তুমি একটু করে জাস্ট চোখ বোলায় যাবা, এগুলো তোমরা সব আনসার পেয়ে যাবা, আমাদের স্লাইডগুলোতে আছে সবগুলা, ঠিক আছে। দেখো সিকিউ যেগুলো আছে, এখানে 3টা সিকিউ দেওয়া আছে। এই 3টা সিকিউ থেকেই একটা সিকিউ তোমার আসবে, মানে যেটা হয়, কারণ এখানে আসলে সিকিউতে মানে কোয়েশন দেওয়ার মতো আসলে থাকে না, 3টা সিকিউ থেকে একটা সিকিউ তোমার আসবে। বাট যেটা হয় যে এখানে আসলে যেহেতু পুরোটাই থিওরিটিক্যাল জিনিসপত্র, সো এখানে একটু কিন্তু মানে লিখলে কিন্তু একদম ভালোভাবে লিখতে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট লিখতে হবে, শুধু লেখা বাড়ালেই হবে না। তুমি যদি পয়েন্ট টু পয়েন্ট লিখো তাহলে আসলে ফুল মার্কস তুমি পাবা। সো এইটা যদি তুমি খেয়াল রাখতে পারো, আমি পয়েন্ট টু পয়েন্ট লিখতে পারবো, তাহলে আমি বলবো যে এইখান থেকে তুমি এটা সিকিউ আনসার করতে পারো। বাট আমার যেটা পরামর্শ থাকবে, তুমি চেষ্টা করবা রাসায়নিক পরিবর্তন থেকে 2টা সিকিউ আনসার করার, গুণগত রসায়ন থেকে 1টা বা 2টা সিকিউ আনসার করার, এবং মৌলের পর্যায়টা থেকে 1টা বা 2টা সিকিউ আনসার করার। কারণ ওই 3 চ্যাপ্টার থেকে যদি তুমি 5টা সিকিউ আনসার করো তাহলে আসলে কিন্তু একদম ফুল মার্কস পাওয়া আসলে পসিবল। বাট এই চ্যাপ্টারে যেটা সুবিধা সেটা হচ্ছে টপিক কম, বাট এই চ্যাপ্টারটা পড়ে রাখলে তুমি একটা সেফ হ্যান্ডে থাকবে যে আচ্ছা আমি 3টা সিকিউ পড়ে যাচ্ছি, এখান থেকে একটা সিকিউ আসবেই। সো 3টা সিকিউতে দেখো কি কি টপিক আছে। একটা আছে তোমার এখানে দেখো যে এম যৌগটির উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। এইখানে মানে বেসিক্যালি ভিনেগার যেগুলো আছে, এই যে ভিনেগার, এই ভিনেগার কিভাবে তোমার উৎপাদন করে সে পদ্ধতি বর্ণনা করবা। এরপরে এই ভিনেগারটা তোমার কিভাবে খাদ্য সংরক্ষণে মানে ভূমিকা রাখে, বেসিক্যালি এটা নিয়ে কিন্তু ডিসকাশন। দেখো কতবার আসছে বোর্ডে, দেখছো কতবার আসছে এগুলো। দেন যদি তুমি যাও, এরপরে আছে হচ্ছে কি উদ্দীপকের 2 নংয়ের সংরক্ষণের জীবাণুরোধী কৌশল, ওই সেম ভাবে এগুলো ভিনেগারের কৌশল। তারপরে খাদ্য সংরক্ষণ উদ্দীপক 1-এর ভূমিকা, ওই যে সমুদ্রের পানিতে কি থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে, সোডিয়াম ক্লোরাইড কিভাবে হচ্ছে খাদ্য সংরক্ষণের ভূমিকা রাখে, ওগুলো একটু তুমি পড়ে নিবা। বাট এটা দেখো এটা কিন্তু মাত্র 2বার আসছে, বাট ভিনেগারটা অনেকবার আসছে, ঠিক আছে। এখানেও সেম ভিনেগার আসলে বেশিরভাগই। ওকে, সো ভিনেগারটা তুমি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু একটা তুমি সিকিউ আসলে পেয়ে যাবা।
বাট আমাদের এখানে এই যে ক খর জন্য যেগুলো দেওয়া আছে তো সেগুলো একটু করে ভালো করে পড়বা, তাহলে এইখান থেকে তুমি যদি পড়া কম বাট সিকিউ একটা তুমি শিওর করতে পারবা, এটা আর কি। মাঝে মধ্যে হ্যাঁ। মাঝে মধ্যে হয় যে গ নাম্বারটা এইখান থেকে ভিনেগারটা দিল আর ঘ নাম্বারটা রাসায়নিক পরিবর্তন বা একটা চ্যাপ্টারে হ্যাঁ। দিয়ে দিল, এতে করে যদি পড়া যদি এইটা থাকে তাহলে তোমার Risk অপশনটা থাকে বেড়ে না। গেল, জি। মানে তুমি রিস্ক ফ্রি থাকলা। হুম। তো আমরা মনে করি যে তোমরা যদি এই যে আমরা যে গাইডলাইনটা দিলাম এটা যদি ভালো মতো করে ফলো করো তাহলে তোমাদের সামনে যে এক্সামটা হচ্ছে, যেহেতু তোমাদের এখন ফোকাস থাকবে পুরোপুরি এইচএসসির উপরে, অ্যাডমিশনে কি করব, চান্সের জন্য আমাকে কি করতে হবে, অথবা যদি আমাদের মার্ক না আসে তাহলে কি হবে, এগুলো চিন্তা ভাবনা দুশ্চিন্তা সব বাদ দিয়ে দাও। তুমি এখন জাস্ট ফোকাস করো যে সামনের এক্সামটা আমাকে ভালো দিতে হবে। সামনের 2টা এক্সাম আছে, কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, এইটাকে কোনভাবে করে পড়লে তোমাদের A+ শুধু না একবারে সর্বোচ্চ মার্ক একবারে তুমি পেতে পারো, তো সেটার জন্য তোমরা এই গাইডলাইনটা তোমরা ফলো করতে পারো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি, বাকিটা হিমেল ভাইয়া তোমাদের ঠিক আছে, কাছে দেখো। তাহলে সবার পরীক্ষা অনেক ভালো হবে, সবার জন্য মানে অনেক মন থেকে আসলে দোয়া থাকলো, সবাই ভালো থাকবা, আমরা যাই তাহলে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।